নমস্কার বন্ধুরা, অল্প কথা গল্পগাথার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই উষ্ণ শুভেচ্ছা। আমি আজকে গল্প পাঠের আসরে আপনাদের শোনাবো বলে নিয়ে এসেছি প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি মন ছুঁয়ে যাওয়া কাহিনী, কিন্নর দল। শুরু করি তাহলে। পাড়াটায় ৬-৭ ঘর ব্রাহ্মণের বাস মোটে। সকলের অবস্থাই খারাপ। পরস্পরকে ঠকিয়ে পরস্পরের কাছে ধার ধোর করে এরা দিন গুজরান করে। অবশ্যই কেউ কাউকে খুব ঠকাতে পারে না, কারণ সবাই বেশ হুঁশিয়ার। গরিব বলেই এরা বেশি কুচুটে ও হিংসুক। কেউ কারো ভালো দেখতে পারে না, বা কেউ কাউকে বিশ্বাসও করে না। পূর্বেই বলেছি সকলের অবস্থা খারাপ, এবং খানিকটা তার দরুন, খানিকটা অন্য কারণে সকলের চেহারা খারাপ। কিশোরী মেয়েদেরও তেমন লালিত্য নেই মুখে। ছোট ছোট ছেলেরা এমন অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে এবং এমন পাকা পাকা কথা বলে যে তাদের আর শিশু বা বালক বলে মনে হয় না। কাব্যে বা উপন্যাসে যে শৈশবকালের কতই প্রশস্তি পাঠ করা যায়, মনে হয় সেসব এদের জন্য নয়। এরা মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে একেবারে প্রবীণত্বে পা দিয়েছে। পাড়ায় একঘর গৃহস্থ আছে, তারা এখানে থাকে না। তাদের কোঠা বাড়িটা চাবি দেওয়া পড়ে আছে আজ 10-12 বছর। এদের মস্ত বড় সংসার ছিল। এখন প্রায় সবাই মরে হেজে গিয়ে প্রায় 5টি প্রাণীতে দাঁড়িয়েছে। বাড়ির বড় ছেলে পশ্চিমে চাকুরি করে, মেজ ছেলে কলেজে পড়ে কলকাতায়। ছোট ছেলেটি জন্মাবধি কালা ও বোবা, পিসিমার কাছে থেকে মুখবধির বিদ্যালয়ে পড়ে। বড় ছেলে বিবাহ করেনি, যদিও তার বয়সে 30-32 হয়েছে। সে নাকি বিবাহের বিরোধী। শোনা যাচ্ছে যে এমনি ভাবেই জীবন কাটাবে। পাড়ার মধ্যে এরাই শিক্ষিত ও সচ্ছল অবস্থার মানুষ, সেজন্যে এদের কেউ ভালো চোখে দেখে না। মনে মনে সকলেই এদের হিংসা করে, এবং বড় ছেলে যে বিয়ে করবে না বলেছে, সে সংবাদ পাড়ার সবাই পরম সন্তুষ্ট হয়েছে। যখন সবাই ছোট ও গরিব, তখন এক ঘর লোক কেন এত বার বাড়বে? বড় ছেলে বিয়ে করলেই ছেলে মেয়ে হয়ে জাজ্জল্যমান সংসার হবে 2 দিন পরে, সে কেউ সহ্য করতে পারবে না। মেজ ছেলে মোটে কলেজে পড়ছে, এখন সাপ হয় কি ব্যাঙ হয় তার কিচ্ছু ঠিক নেই। সুতরাং তার বিষয়ে দুশ্চিন্তার এখন কোনো কারণ ঘটেনি। তার বয়সও বেশি নয়। মজুমদার বাড়িতে ভাঙা রোয়াকে দুপুরে মেয়েদের মেয়ে গজালি হয়। তাতে রায়গিন্নি, মুখুজ্জে গিন্নি, বোস গিন্নি, চক্রবর্তী গিন্নি প্রভৃতি তো থাকেনি, পাড়ার অল্প বয়সী বউয়েরা ও মেয়েরাও থাকে। আজও দুপুরে যে বৈঠক বসেছে, তাতে বোসগিন্নি বলছিলেন, আর বাপু দিচ্ছি তো রোজ, আমার গাছের কাঁঠাল খেয়ে তো মানুষ। আমাদের যখন কাঁঠাল বানানো হয়, ছেলে মেয়েগুলো হ্যাংলার মতো তলায় দাঁড়িয়ে থাকে। ঘিও কি ভুয়ো এক আধখানা যদি থাকে তো বলে নিয়ে যা, তোদের নেই, খাগে যা। তাকে পোড়ার মুখে কখনো সুবাক্কি আছে? মা, আজ আমার মেয়ে 2টো লেবু তুলতে গিয়েছে ডোবার ধারের গাছে, তো বলে কিনা রোজ রোজ লেবু তুলতে আসে, যেন সরকারি গাছ রয়েছে আর কি। 24 ঝুড়ি কথা শুনিয়ে দিল মন্টুর মা। আচ্ছা বলো তো তোমরাই। মন্টুর মা, যাকে উদ্দেশ্য করে এই কথা বলা হচ্ছিল, তিনি এদের মজলিসে কেবল আজই অনুপস্থিত, নইলে রোজই এসে থাকেন। প্রিয় মুখুজ্জের মেয়ে শান্তি 16-17 বছরের কুমারী। তার মায়ের বয়সী মন্টুর মা সম্বন্ধে অমনি বলে বসল, সে কথা আর বলো না খুড়িমা, কি ব্যাপক মেয়ে মানুষ ওই মন্টুর মা।
ঢের ঢের মেয়ে মানুষ দেখেছি, আমার লঙ্কা পোড়া ব্যাপক যদি কোথাও দেখে থাকি। কুড়ে নমস্কার, বাবা বাবা। ছোট মেয়ের ওই জ্যাঠামি কথার জন্য তাকে কেউ বকলো না বা শাসন করলে না, বরং কথাটা সকলেই উপভোগ করলে। তারপর কথাটার স্রোত আরো কতদূর গড়াতো বলা যায় না। এমন সময় রায়বাড়ির বউ হঠাৎ মনে পড়ার ভঙ্গিতে বললেন, হ্যাঁ, একটা মজার কথা শোনোনি বুঝি? পতি যে বিয়ে করেছে, বট্টাকুরের কাছে চিঠি এসেছে, শ্রীপতির মামা লিখেছে। সকলে সমস্বরে বলে উঠল, শ্রীপতির বিয়ে করেছে? তারপর সকলেই একসঙ্গে নানারূপ প্রশ্ন করতে লাগলো, কোথায় কোথায়, কবে চিঠি এলো? তবে যে শুনলুম শ্রীপতি বিয়ে করবে না বলেছে। শ্রীপতির বিয়ের খবরে অনেকেই যেন একটু দমে গেল। খবরটা তেমন শুভ নয়। কারো উন্নতির সংবাদ এদের পক্ষে আনন্দের সঙ্গে গ্রহণ করা অসম্ভব। তাদের যখন উন্নতি হলো না, তখন অপরের উন্নতি হবে কেন? কিন্তু এর পরেই যখন রায়বউ মুখ টিপে হেসে আস্তে আস্তে বললেন, বউটি নাকি বামুনের মেয়ে নয়, তখন সকলে খাড়া হয়ে শটান উঠে বসল। তাদের মনমরা ভাবটা এক মুহূর্তে কেটে গেল। একটা বেশ সরস ও মুখরোচক পরনিন্দা ও ঘোটের আভাস এরা পেলে রায়বউয়ের চাপা ঠোঁটের হাসি থেকে। শান্তি উৎসুক চোখে চেয়ে হাসি মুখে বললে, ভেতরে তাহলে অনেকখানি কথা আছে। বোসগিনি বললেন, তাই বলো, নইলে এমনি কথা কিছু নয়, শ্রীপতি বিয়ে করবে। কি কি কখনো হয়? তা কি জাত মেয়েটা? হিন্দু তো? অর্থাৎ তাহলে রগরটা আরো জমে। রায়বউ বললেন, হিঁদুই? মেয়েটা বুদ্ধির বামুন। শান্তি বললে, বউয়ের বয়স কত? তা অনেক, শুনছি 24-25। সকলে সমস্বরে আবার একটা বিস্ময়ের রোল তুললে। 24-25 বছর পর্যন্ত মেয়ে আই বুড়ো থাকে ঘরে? ই আবার কোথাকার ছোট জাত? রাম! শান্তির মা বললেন, তাহলে আর মেয়ে নয়, মাগি বলো। পাঁড় শশা, মা বাপ বুঝি ঘরে বীজ রেখেছিল। কে একজন মুখ টিপে হেসে বললেন, বিধবা না তো? চক্রবর্তীগিনি বলেন, আগের পক্ষে ছেলে মেয়ে কিছু আছে নাকি? এ কথায় শান্তি আগে মুখে আঁচল দিয়ে খিলখিল করে হেসে উঠল। তারপরে বাকি সকলে একসঙ্গে তার সাথে যোগ দিলে। হ্যাঁ, এটা একটা নতুন ও ভারী মজার খবর বটে। মেয়ে গজালির কিছুদিনের মতো খোরাক সংগ্রহ হলো। আম চুরি, কাঁঠাল চুরির গল্প একটু একঘেয়ে হয়ে পড়েছিল। ঠিক পরের দিনই এক অপ্রত্যাশিত ব্যাপার ঘটল। শ্রীপতির মেজ ভাই উমাপতি গায়ে এসে বাড়ির চাবি খুলে লোক লাগিয়ে ঘরদোর পরিষ্কার করতে লাগলো। তার দাদা বৌদিকে নিয়ে শিগগির আসবে এবং কিছুদিন নাকি গাঁয়েই বাস করবে। বৌদিদি পাড়াগা কখনো দেখেনি। গ্রামে আসবার তার খুব শখ। তার দাদাও কলকাতায় বদলি হবার চেষ্টা করছে। মেয়ে মজলিসে তো সবাই অবাক। শ্রীপতি কোন মুখে অজাতের বউ নিয়ে গায়ে এসে উঠবে? মানুষের একটা লজ্জা সরম তো থাকে। করেই ফেলেছিস নয় একটা অকাজ। শ্রীপতি অবশ্য বউ নিয়ে পৈতৃক বাড়িতে আসার বিষয়ে এদের মত জিজ্ঞাসা করেনি। একদিন একখানা নৌকা এসে গ্রামের ঘাটে দুপুরের সময় লাগলো এবং নৌকা থেকে নামলো শ্রীপতি, তার নববিবাহিতা বধূ, একটি ছোকরা চাকর ও দুটি ট্রাঙ্ক ও একটা বড় বিছানার মোট, একটা ঝুড়ি বোঝায় টুকিটাকি জিনিস। ঘাটে দু একজন যারা অত বেলায় স্নান করছিল
তারা তখনই পাড়ার মধ্যে গিয়ে খবরটা সবাইকে বললে। তখন কিন্তু কেউ এলো না। অত বেলায় এখন শ্রীপতিদের বাড়ি গেলে তাদের খেতে বলতে হয়। অসময়ে এসে তারা রান্না চড়িয়ে খাবে, সেটা প্রতিবেশী হয়ে হতে দেওয়া কর্তব্য নয়। কিন্তু সে ঝঞ্ঝাট ঘাড়ে করবার চেয়ে এখন না যাওয়াই বুদ্ধির কাজ। কিন্তু রাসু চক্রবর্তী আর প্রিয় মুখুজ্জের বাড়ির মেয়েরা অত সহজে রেহাই পেলেন না। শ্রীপতি নিজে গিয়ে একেবারে অন্তঃপুরের মধ্যে ঢুকে বললেন, ও পিসিমা, ও বৌদিদি, আপনারা আপনাদের বউকে হাত ধরে ঘরে না তুললে কে আর তুলবে? আসুন সবাই। বাধ্য হয়ে কাছাকাছি 2-3 বাড়ির মেয়েরা শাঁখ হাতে, জলের ঘটি হাতে নতুন বউকে ঘরে তুলতে এলেন। খানিকটা চক্ষু লজ্জায়, খানিকটা কৌতূহলে। মজা দেখবার প্রবৃত্তি সকলের মধ্যেই আছে। ছোট বড় ছেলেমেয়েরাও এলো অনেকে। শান্তি এলো, কমলা এলো, সরলা এলো। শ্রীপতিদের বাড়ির উঠোনে লিচুতলে একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে। দূর থেকে মেয়েটির ধপধপে ফর্সা গায়ের রং ও পরনের দামি সিল্কের শাড়ি দেখে সকলে অবাক হয়ে গেল। সামনে এসে আরো বিস্মিত হবার কারণ ওদের ঘটল মেয়েটির অনিন্দ সুন্দর মুখশ্রী দেখে। কি ডাকুর ডাকুর চোখ, কি সুকুমার লাবণ্য সারা অঙ্গে, সর্বোপরি মুখশ্রী। অমন ধরনের মুখ এসব পাড়াগায়ে কেউ কখনো দেখেনি। সকলে আশা করেছিল গিয়ে দেখবে কালো কেলো একটা মোটা মতো মাগি আধ ঘোমটা দিয়ে উঠোনের মাঝখানে দাঁড়িয়ে প্যাট প্যাট করে চেয়ে রয়েছে ওদের দিকে। কিন্তু তার পরিবর্তে দেখলে এক নম্রমুখী সুন্দরী তরুণী মূর্তি। মুখখানি এত সুকুমার যে মনে হলো 16-17 বছরের বালিকা। বিকেলে ও পাড়ার নিতাই মুখুজ্জের বউ ঘাটের পথে চক্রবর্তী গিন্নিকে জিজ্ঞাসা করলেন, কি দিদি, শ্রীপতির বউ দেখলে নাকি? কেমন দেখতে? চক্রবর্তী গিন্নি বললেন, না, দেখতে বেশ ভালোই। চক্রবর্তী গিন্নির সঙ্গে ছিলেন শান্তি। সে হাজার হোক ছেলে মানুষ, ভালো লাগলে পরের প্রশংসার বেলায় সে এখনো কার্পণ্য করতে শেখেনি। সে উচ্ছ্বসিত সুরে বলে উঠল, চমৎকার খুড়িমা, গিয়ে একবার দেখে আসবে, সত্যি অদ্ভুত ধরনের ভালো। নিতাই মুখুজ্জের বউ পরের এতখানি প্রশংসা শুনতে অভ্যস্ত ছিলেন না। বললেন, কিরকম ভালো? এবার চক্রবর্তী গিন্নি নিজেই বললেন, না বউ, যা ভেবেছিলাম তা নয়, বউটি সত্যিই দেখতে ভালো। আর কেনই বা হবে না বলো? শহরের মেয়ে, দিনরাত সাবান ঘষছে, পাউডার ঘষছে। তোমার আমার মতো রাঁধতে হতো, বাসন মাজতে হতো, তো দেখতাম চেহারার কত জুলুস বজায় রাখে। মেয়ে মজলিসে পরদিন আলোচনার একমাত্র বিষয় দাঁড়ালো শ্রীপতির বউ। দেখা গেল তার রূপ সম্বন্ধে দুমত নেই সভ্যাদের মধ্যে, কিন্তু তার চরিত্র সম্বন্ধে নানা রকম মন্তব্য অবাধে চলছে। ধরুন ধারণ যেন কেমন কেমন। ও তো সাজগোজ কেন রে বাপু? ভালো ঘরের মেয়ে নয়, দেখলেই বোঝা যায়। বাসন মাজতে হলে ও হাত আর বেশি দিন অত সাদাও থাকবে না, নরমও থাকবে না, ঠেলা বুঝবেন পাড়া গায়ে। গলায় নেকলেস ঝুলুতে আমরাও জানি। নববধূর সপক্ষে বললে কেবল শান্তি ও কমলা। শান্তি ঝাঁঝের সঙ্গে বললে, তোমরা কারো ভালো দেখতে পারো না বাপু। কেন? ওসব বলবে কেন একজন ভদ্রঘরের মেয়ের সম্বন্ধে? কাল বিকেলে আমি গিয়ে কতক্ষণ ছিলাম নতুন বউয়ের কাছে, কোনো ঠেকার নেই, অহংকার নেই, চমৎকার মেয়ে। কমলা বললে, আমাদের উঠতেই যায় না কিছুতে। কত গল্প করলে, খাবার খেতে দিলে, চা করলে। আর খুব সাজগোজ কি করে? সাদাসিধে শাড়ি সেমিজ তো পরেছিল, তবে খুব ফর্সা কাপড় চোপড়। ময়লা একেবারে দু চোখে দেখতে পারে না। শান্তি বললে, ঘরগুলি এর মধ্যে কি চমৎকার সাজিয়েছে। আয়না, পিকচার, দোপাটি ফুলের তোড়া বেঁধে ফুলদানিতে রেখে দিয়েছে।
শ্রীপতিদার বাপের জন্মে কখনো অমন সাজানো ঘর ধরে বাস করেনি। ভারী ফিটফাট গোছালো বউটি। দুদিন পরে ডোবার ঘাটে নববধূকে একরাশ বাসন নিয়ে নামতে দেখে সকলে অবাক হয়ে গেল। চারিদিকে বনে ঘেরা ঝুপসি আধা অন্ধকার ডোবাটা যেন মেয়েটির স্নিগ্ধ রূপের প্রভায় এক মুহূর্তে আলো হয়ে ওঠে। এ কথা যারা তখন ডোবার অন্যান্য ঘাটে ছিল সবাই মনে মনে স্বীকার করলে। দৃশ্যটাও যেন অভিনব ঠেকল সকলের কাছে। এমন একটা পচা ইঁদো জঙ্গলে ভরা পাড়াগায়ে ডোবার ঘাটে সাধারণত কালো কেলো আধময়লা শাড়ি পরা শ্রীহীনা ঝি বউ বা ত্রিলোকোত্তীর্ণা প্রৌঢ়া বিধবাদের গামছা পরিহিতা মূর্তি দেখা যায় বা আশা করা যায়। সেখানে এমন একটি আধুনিক ছাদে খোপা বাঁধা ফর্সা শাড়ি ব্লাউজ পরা রূপকথার রাজকুমারীর মতো রূপসী নবযৌবনা বধূ সজনেতলার ঘাটে বসে ছাই দিয়ে নিটোল সুগৌর হাতে বাসন মাজছে, এই দৃশ্যটা খাপ খায় না। সকলের কাছেই এটা খাপ ছাড়া বলে মনে হলো। প্রৌঢ়ারাও ভেবে দেখলেন গত ২০-৩০ বছরের মধ্যে এমন ঘটনা ঘটেনি এই ক্ষুদ্র ডোবার ইতিহাসে। রায়পাড়ার একটি প্রৌঢ়া বললেন, আহা, বউ তো নয়, যেন পিরতি মেয়ে, কিন্তু অত রূপ নিয়ে কি এই ডোবায় নামে বাসন মাজতে? না ও হাতে কখনো ছাই দিয়ে বাসন মাজার অভ্যেস আছে? আর দেখেই বুঝেছি। তারপর থেকে দেখা গেল ঘর সংসারের যা কিছু কাজ শ্রীপতির বউ সব নিজের হাতে করছে। ইতিমধ্যে শ্রীপতি কলকাতায় বদলি হবার খবর আসতে সে চলে গেল বাড়ি থেকে। পাড়ার মেয়েদের মধ্যে শান্তি ও কমলা শ্রীপতির বউয়ের বড় ন্যাওটা হয়ে পড়ল। সকাল নেই বিকেল নেই, সব সময় দেখা যায় শান্তি ও কমলা বসে আছে ওখানে। পাড়াগাঁয়ের গরিব ঘরের মেয়ে, অমন আদর করে কেউ কখনো রোজ রোজ ওদের লুচি হালুয়া খেতে দেয়নি। একদিন কমলা বললে, বৌদিদি, তোমার ঘরে কাপড়ে মোড়া ওটা কি? শ্রীপতির বউ বললে, ওটা এসরাজ। বাজাতে জানো বৌদি? একটুখানি। অমনি জানি ভাই, কিন্তু একদিন ওকে বার করবার পর্যন্ত হয়নি। কেন জানো? পাড়াগাঁয়ে কে কি হয়তো মনে করবে। শান্তি বললে, নিজের বাড়ি বসে বাজাবে, কে কি মনে করবে? একটু বাজিয়ে শোনাও না বৌদি। একটু পরে রায়গিন্নি ঘাটে যাবার পথে শুনতে পেলেন শ্রীপতির বাড়ির মধ্যে কে বেহালা নাকি বাজাচ্ছে, চমৎকার মিষ্টি। কোনো ভিখিরি গান গাচ্ছে বুঝি। দাঁড়িয়ে দাঁড়িয়ে খানিকক্ষণ শুনে তিনি ঘাটে চলে গেলেন। ঘাটে গিয়ে তিনি মজুমদার বউকে বললেন কথাটা। ওই শ্রীপতির বাড়িতে কে একজন বোস্টম এসে বেহালা বাজাচ্ছে শুনে এলাম। চমৎকার বাজাচ্ছে দিদি, দুদণ্ড দাঁড়িয়ে শুনতে ইচ্ছা করে। দুপুরের মেয়ে মজলিসে শান্তির মা বললেন, শ্রীপতির বউ চমৎকার বাজাতে পারে, এসরাজ নাকি বলে একরকম বেহালার মতো। শান্তিদের ওবেলা শুনিয়েছিল। রায়বউ বলেন, ও তাই ওবেলা নাইতে যাবার সময় শুনলুম বটে। সে যে বাড়ির চমৎকার বাজনা গো, আমি বলি বুঝি কোনো ফকির বোস্টম ভিক্ষে করতে এসে বাজাচ্ছে। এমন সময় শান্তি আসতেই তার মা বলেন, ওই জিজ্ঞেস করো না শান্তিকে। শান্তি বললে, উহ, সে আর কি বলবো তোমায় খুড়িমা, বৌদিদি যা বাজালে অমন কখনো শুনিনি। শুনবে তোমরা? তাহলে এখন বলি বাজাতে? বললেই বাজাবে। শান্তি শ্রীপতিদের বাড়ি চলে যাবার অল্প পরেই শোনা গেল শ্রীপতির বউয়ের এসরাজ বাজনা। অনেকক্ষণ কারো মুখে কথা রইল না। চক্রবর্তীগিন্নি বললেন, আহা, বড় চমৎকার বাজায় তো। সকলেই স্বীকার করলে শ্রীপতির বউকে আগে যা ভাবা হয়েছিল সেরকম নয় মেয়েটি। এসরাজ বাজনার মধ্যে দিয়ে পাড়ার সকলের সঙ্গে শ্রীপতির বউয়ের সহজভাবে আলাপ পরিচয় জমে উঠল। দুপুরে সন্ধ্যায় প্রায় সবাই যায় শ্রীপতিদের বাড়ি বাজনা শুনতে।
তারপর গান শুনল সবাই একদিন। পূর্ণিমার রাত্রে জ্যোৎস্না ভরা ভিতর বাড়ির রোয়াকে বসে বউ এসরাজ বাজাচ্ছিল। পাড়ার সব মেয়ে এসে জুটেছে। শ্রীপতি বাড়ি নেই। কমলা বললে, আজ বৌদি একটা গান গাইতে হবে। তুমি গাইতে জানো ঠিক, শোনাও আজকে। বউটি হেসে বলল, কে বলেছে ঠাকুরজি যে আমি গাইতে জানি? না, ওসব রাখো, গাও একটা। সকলেই অনুরোধ করলে। বললে, গাও বৌমা, এই পাড়ায় মানুষ নেই, আস্তে আস্তে গাও, কেউ শুনবে না। শ্রীপতির বউ একখানা মীরার ভজন গাইলে। গায়িকার চোখে মুখে কি ভক্তিপূর্ণ তন্ময়তার শোভা ফুটে উঠল গানখানা গাইতে গাইতে। শান্তি একটা গন্ধরাজ আর টগরের মালা গেঁথে এনেছিল বৌদিদিকে পরাবে বলে। গান গাইবার সময় সে আবার সেটা বউয়ের গলায় আলগোছে পরিয়ে দিলে। সেই জ্যোৎস্নায় সাদা সুগন্ধি ফুলের মালা গলায় রূপসী বউয়ের মুখে ভজন শুনতে শুনতে মন্টুর মার মনে হলো, এই মেয়েটি সেই মীরাবাই, অনেক কাল পরে পৃথিবীতে আবার নেমে এসেছে, আবার সবাইকে ভক্তির গান গাইয়ে শোনাচ্ছে। সেই দিন থেকেই সকলে শ্রীপতির বউকে অন্য চোখে দেখতে লাগলো। ওর সম্বন্ধে ক্রমে উচ্চ ধারণা করতে সকলে বাধ্য হলো আরো নানা ঘটনায়। পাড়াগাঁয়ে সকলেই বেশ হুঁশিয়ার, এ কথা আগেই বলেছি। ধার দিয়ে সে যদি এক খুচি চাল কি দুপলা তেলও হয়, তার জন্য 10 বার তাগাদা করতে এদের বাধে না। কিন্তু দেখা গেল শ্রীপতির বউ সম্পূর্ণ দিলদরিয়া মেজাজের মেয়ে। দেবার বেলায় সে কখনো না বলে না কাউকে, যদি জিনিসটা তার কাছে থাকে। একেবারে সে মুক্ত হস্ত সে বিষয়ে। কিন্তু আদায় করতে জানে না, তাগাদা করতে জানে না। মুখে তার রাগ নেই, হাসি মুখ ছাড়া তার কেউ কখনো দেখেনি। শ্রীপতির বউয়ের আপন পর জ্ঞান নেই, এটাও সবাই দেখলে। পাশের বাড়িতে চক্রবর্তী গিন্নি বিধবা। একাদশীর দিন দুপুরে তিনি নিজের ঘরে মারদুর পেতে শুয়ে আছেন। শ্রীপতির বউ এক বাটি তেল নিয়ে এসে তার গায়ে মালিশ করতে বসে গেল, যেন ও তার নিজের ছেলের বউ। চক্রবর্তী গিন্নি একটু অবাক হলেন প্রথমটা। পাড়া গায়ে এরকম কেউ করে না, নিজের ছেলের বউই করে না তো অপরের বউ। ইতিমধ্যে কমলার বিয়ে হয়ে গেল। শ্বশুর বাড়ি যাবার সময় সে শ্রীপতির বউয়ের গলা জড়িয়ে ধরে কেঁদে বললে, বৌদিদি, তোমায় ছেড়ে কি করে থাকবো ভাই? মাকে ছেড়ে যেতে কষ্ট হচ্ছে না, তত হচ্ছে তোমায় ছেড়ে যেতে। এই এক ব্যাপার থেকেই বোঝা যাবে শ্রীপতির বউ এই অল্প কয়েক মাসের মধ্যেই গ্রামের তরুণ মনের উপর কি রকম প্রভাব বিস্তার করেছিল। পুজোর সময় এসে পড়েছে। আশ্বিনের প্রথম শরতের নীল আকাশে অনেকদিন পরে সোনালি রোদের মেলা। বন শিমের ফুল ফুটেছে ঝোপে ঝোপে। নদীর চরে কাশফুলের শোভা। পাশের গ্রাম সত্রাজিতপুরে বাড়ুজ্জে বাড়ি পুজো হয় প্রতি বছর। এবারও শোনা যাচ্ছে মহানবমীর দিন তাদের বাড়ি আর বছরের মতো যাত্রা হবে কাঁচরাপাড়ার দলে। শ্রীপতির বউ গান পাগলা মেয়ে, এ কথা এতদিনে এ গায়ে সবাই জেনেছে। তার দিন নেই রাত নেই গান লেগে আছে, দুপুরে রাত্রে রোজ এসরাজ বাজায়। গান সম্বন্ধে কথা সর্বদা তার মুখে। শান্তির এখনো বিয়ে হয়নি, যদিও সে কমলার বয়সী। সে শ্রীপতির বউয়ের কাছে আজকাল দিন রাত লেগে থাকে গান শিখবার জন্য। একদিন শ্রীপতির বউ তাকে বললে, ভাই শান্তি, এক কাজ করবি? সত্রাজিতপুরে তো যাত্রা হবে বলে সবাই নেচেছে, আমাদের পাড়ার মেয়েরা তো আর দেখতে যেতে পারবে না, তারা কি আর অপর গায়ে যাত্রা শুনতে যাবে? অথচ এরা কখনো কিচ্ছু শোনে না। আহা, এদের জন্য আমরা যদি পাড়াতে থিয়েটার করি। শান্তি অবাক, থিয়েটার তাদের এই গায়ে? থিয়েটার জিনিসটার নাম শুনেছে বটে সে, কিন্তু কখনো দেখেনি। বললে, কি করে করবে বৌদি? কি যে তুমি বলো!
তুমি একটা পাগল। শ্রীপতির বউ হেসে বললে, সেই বন্দোবস্ত আমি করব এখন, তোকে ভেবে মরতে হবে না, দেখ না কি করি। সপ্তাহখানেক পরে শ্রীপতি যেমন শনিবার দিন বাড়ি আসে তেমনি এলো, সঙ্গে 3টি বড় মেয়ে ও 2টি ছোট মেয়ে ও 4-5টি ছেলে। বড় মেয়ে 3টি 16-17 এমনি বয়স, সকলেই ভারী সুন্দরী। তাদের দেখে রক্ত মাংসের জীব বলে মনে হয় না, মনে হয় যেন মোমের পুতুল। সকলেই বেশ সুবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন। শান্তির মা এবং চক্রবর্তী গিন্নি তখন সেখানেই উপস্থিত ছিলেন। শ্রীপতির বউ ওদের দেখে ছুটে গেল রোয়াক থেকে উঠোনে নেমে, উচ্ছ্বসিত আনন্দের সুরে বললে, এই যে রমা, পিন্টু, তারা, এই যে শিবু, আয় আয় সব, কেমন আছিস? ওহ, কতদিন দেখিনি তোদের। রমা বলে 16 বছরের মেয়েটি, সুন্দরী মেয়েটি ওর গলা জড়িয়ে ধরে বললে, সকলেই ওকে প্রণাম করে পায়ের ধুলো নিলে। দিদি, কেমন আছিস ভাই? একটু রোগা হয়ে গেছিস দিদি। ওহ, কতদিন যে দেখিনি তোকে। দাদাবাবু যখন বললেন তোর এখানে আসতে হবে, আমরা তো আহিরিতলাতে মিউজিক কম্পিটিশন ছিল, নাম দিয়েছিলাম, ছেড়ে চলে এলাম। মেয়েগুলির মুখ, রং ও গড়ন শ্রীপতির বউয়ের মতো। রমা তো একেবারে হুবহু ওর মতো দেখতে, কেবল যা কিছু বয়সের তফাৎ। জানা গেল মেয়ে দুটির মধ্যে রমা ও তার ছোট সতী, এবং ছেলেদের মধ্যে বছর 12 যে ফুটফুটে ছেলেটি শিবু, শ্রীপতির বউয়ের আপন ভাই বোন। বাকি সবাই কেউ খুড়তুতো, কেউ জ্যাঠতুতো ভাই বোন। ক্রমে আরো জানা গেল শ্রীপতির বউ এদের চিঠি লিখিয়ে আনিয়েছে থিয়েটার করার জন্য। পাড়ার সবাই রূপ দেখে অবাক। পুজো এসে পড়ল। এ গায়ে কোনো উৎসব নেই, গরিবদের গায়ে পুজো কে করবে? দূর থেকে সত্রাজিতপুরের বারুজ্জে বাড়ির ঢাক শুনে গায়ের মেয়েরা সন্তুষ্ট হয়। ভিন গায়ে গিয়ে মেয়েদের পুজো দেখবার রীতি না থাকায় অনেকে 10-15 কি 20 বছর দুর্গা প্রতিমা পর্যন্ত দেখেনি। মেয়েদের জীবনে কোনো উৎসব আমোদ নেই এ গায়ে। শ্রীপতির বউ তাই একদিন শান্তিকে বলেছিল, সত্যি কি করে যে তোরা থাকিস এখানে ঠাকুরজি, একটু গান নেই, বাজনা নেই, বই পড়া নেই, মানুষে যে কেমন করে থাকে। বোধহয় সেই জন্যেই এত উৎসাহের সঙ্গে ও লেগেছিল থিয়েটারের ব্যাপারে। শ্রীপতিদের বাড়ির লম্বা বারান্দার একধারে তক্তপোষ পেতে দড়ি টাঙিয়ে হলদে শাড়ি ঝুলিয়ে স্টেজ করা হয়েছে। শ্রীপতির বউ ভাই বোনদের নিয়ে সকাল থেকে খাটছে। শান্তি বললে, তুমি এত জানলে কি করে বৌদি? রমা বললে, তুমি জানো না দিদিকে শান্তিদি, দিদি অল বেঙ্গল মিউজিক কম্পিটিশনে। শ্রীপতির বউ ধমক দিয়ে বোনকে থামিয়ে দিয়ে বললেন, নে নে, অনেক কাজ বাকি, এখন তোর অত বক্তৃতা করতে হবে না দাঁড়িয়ে। রমা না থেমে বললে, আর খুব ভালো পাঠ করার জন্য সোনার মেডেলও পেয়েছে। যতবার পয়লা বৈশাখের দিন আমাদের বাড়িতে থিয়েটার হয়, দিদি তো তার পান্ডা। জানো আমাদের কি নাম দিয়েছেন জ্যাঠামশাই? শ্রীপতির বউ বললে, আবার? রমা হেসে থেমে গেল। মহাষ্টমীর দিন আজ, শুধু মেয়েদের আর ছোট ছোট ছেলেদের নিয়ে থিয়েটার দেখবে, শুধু মেয়েরাই। সমস্ত পাড়া কুড়িয়ে সব মেয়ে এসে জুটেছে থিয়েটার দেখতে। ছোট্ট নাটকটি শ্রীপতির বউয়ের জ্যাঠামশায়ের নাকি লেখা। রাজকুমারকে ভালোবেসেছিল তারই প্রাসাদের একজন পরিচারিকার মেয়ে। ছেলেবেলায় দুজনে খেলা করেছে, বড় হয়ে দিগ্বিজয় বেরোলেন রাজপুত্র। অন্য দেশে রাজকুমারী ভদ্রাকে বিবাহ করে ফিরলেন। পরিচারিকার মেয়ে অনুরাধা তখন নব যৌবনা কিশোরী, বিকশিত মল্লিকা পুষ্পের মতো শুভ্র পবিত্র। খুব ভালো নাচ গাইতে শিখেছিল সে ইতিমধ্যে। রাজধানীর সবাই তাকে চেনে।
নৃত্যের অমর রূপ দিতে কেউ পারে না। এদিকে ভদ্রাকে রাজ্যে এনে রাজকুমার এক উৎসব করলেন। সেই সভায় অনুরাধাকে নাচতে গাইতে হলো রাজপুত্রের সামনে, ভাড়া করা নর্তকী হিসেবে। তার বুক ফেটে যাচ্ছে, অথচ সে একটা কথাও বললে না। নৃত্যের মধ্যে দিয়ে, সঙ্গীতের মধ্যে দিয়ে জীবনের ব্যর্থ প্রেমের বেদনা সে নিবেদন করলে প্রিয়ের উদ্দেশ্যে। তারপর কাউকে কিছু না বলে দেশ ছেড়ে একদিন কোথায় নিরুদ্দেশ হয়ে গেল। শ্রীপতির বউ অনুরাধা রমা ভদ্রা, ওর অন্য সব ভাই বোনেরাও অভিনয় করলে। শ্রীপতির বউ বেশভূষায়, রূপে, গলে দোদুল্যমান জুঁইফুলের মালায় যেন প্রাচীন যুগের রূপকথার রাজকুমারী। রমাও তাই। গানে গানে অনুরাধা তো স্টেজ ভরিয়ে দিলে। আর কি অপূর্ব নৃত্যভঙ্গি! সতী, রমা, পিন্টুও কি চমৎকার অভিনয় করলে, আর কি চমৎকার মানিয়েছে ওদের। তারপর বহুকাল পরে পথের ধারে মুমূর্ষু অনুরাধার সঙ্গে রাজপুত্রের দেখা। সে বড় মর্মস্পর্শী করুণ দৃশ্য। অনুরাধার গানের করুণ সুরপুঞ্জে ঘরের বাতাস ভরে গেল। চারিদিকে শুধু শোনা যাচ্ছিল কান্নার শব্দ। শান্তি তো ফুলে ফুলে কেঁদে সারা। অভিনয় শেষ হলো তখন রাত প্রায় 11টা। গ্রামের মেয়েরা কেউ বাড়ি চলে গেল না। তারা শ্রীপতির বউকে ও রমাকে অভিনয়ের পর আবার দেখতে চায়। শ্রীপতির বউও তার ভাই বোনদের রান্নাঘরে নিয়ে গিয়ে চক্রবর্তী গিন্নি, শান্তির মা ও মন্টুর মা খেতে বসিয়ে দিলেন। আর ওদের চারিধার দিয়ে পাড়ার যত মেয়ে। ও পাড়ার রাম গাঙ্গুলির বউ বললেন, বৌমা যে আমাদের এমন, তা তো জানি নে। উমা জি, এমন জীবনে তো কখনো দেখিনি। মন্টুর মা বললেন, আর ভাই বোনগুলি কি সব হীরের টুকরো, যেমন সব চেহারা তেমনি গান। শান্তি তো তার বৌদিদির পিছু পিছু ঘুরছে, তার চোখ থেকে অভিনয়ের ঘোর এখনো কাটেনি। সেই জুঁইফুলের মালাটি বৌদির গলা থেকে সে এখনো খুলতে দেয়নি। ওর দিক থেকে অন্যদিকে সে চোখ ফেরাতে পারছে না যেন। চক্রবর্তীগিনী বললেন, আর কি গলা আমাদের বৌমার আর রমার! পিন্টু অতটুকু ছেলে, কি চমৎকার করলে! শ্রীপতির বউ হাজার হোক ছেলে মানুষ, সকলের প্রশংসায় সে এমন খুশি হয়ে উঠল যে খাওয়াই হলো না তার। সলজ্জ হেসে বললে, জ্যাঠামশাই আমাদের বলেন কিন্নর দল, এখন ওই নামে আমাদের। রমা হেসে ঘাড় দুলিয়ে বললে, নিজে যে বললে দিদি, আমি বলতে যাচ্ছিলুম, আমায় তবে ধমক দিলে কেন তখন? মন্টুর মা ভাবলেন, কিন্নর দলই বটে। ওদের খেতে খেতে, হাসি গল্প করতে করতে মহাষ্টমীর নিশি প্রায় ভোর হয়ে এলো। শ্রীপতির বউ বললে, আসুন, বাকি রাতটুকু আর সব বাড়ি যাবেন কেন, গল্প করে কাটানো যাক। শ্রীপতির বউ গাইলে, রমা এসরাজ বাজালে, তারপর রমা ও তারা একসঙ্গে গাইলে। সে মহাষ্টমীর রাত্রি থেকে গ্রামের সবাই জানলে শ্রীপতির বউ কি ধরনের মেয়ে। কেবল তারা জানলে না যে শ্রীপতির বউ প্রতিভাশালিনী গায়িকা, সত্যিকার আর্টিস্ট। সে ভালোবেসে শ্রীপতিকে বিয়ে করে এই পাড়া গাঁয়ের বনবাস মাথায় করে নিয়ে নিজের উচ্চাকাঙ্ক্ষা ছেড়েছে। যশের আশা, অর্থের আশা, আর্টের চর্চা পর্যন্ত ত্যাগ করেছে। তবু গানের ছক ওকে ছাড়ে না। ভূতে পাওয়ার মতো পেয়ে বসে দিন রাত, তাই ওর মুখে গান লেগেই আছে। তাই আজ মহাষ্টমীর দিন সেই নেশার টানেই এই অভিনয়ের আয়োজন করেছে। শান্তি কিছুতেই ছাড়তে চায় না ওকে। বলে, তুমি কোথাও যেও না বৌদিদি, আমি মরে যাব, এখানে তিষ্ঠুতে পারবো না। আজকাল শ্রীপতির বউয়ের কাছে শান্তি গান শেখে। গলা মন্দ নয়, এবং এদিকে খানিকটা গুণ থাকায় সে এরই মধ্যে বেশ শিখে ফেলেছে। কিছু কিছু বাজাতেও শিখেছে। গান বাজনায় আজকাল তার ভারী উৎসাহ। অঘ্রাণ মাসের দিকে বউয়ের বাড়ি থেকে চিঠি এলো। রমা কি হয়ে হঠাৎ মারা গিয়েছে।
শ্রীপতি কলকাতা থেকে সংবাদটা নিয়ে এলো। শ্রীপতির বউ খুব কান্নাকাটি করলে। পাড়া সূত্র সবাই চোখের জল ফেললে ওকে সান্ত্বনা দিতে এসে। শান্তি সব সময় বৌদির কাছে কাছে থাকে আজকাল। তাকে একদিন শ্রীপতির বউ বললে, জানিস শান্তি, আমাদের কিন্নরের দল ভাঙতে শুরু করেছে, রমাকে দিয়ে আরম্ভ হয়েছে। আমার মন যেন বলছে। শান্তির বুকের ভিতরটা ছ্যাঁত করে উঠল। ধমক দিয়ে বললে, থাকো সব, কি যে বলে বৌদি। কিন্তু শ্রীপতির বউয়ের কথাই খাটল। সে ঠিকই বলেছিল, শান্তি ঠাকুরজি, কিন্নরের দল ভাঙন ধরেছে। রমার পরে ফাল্গুন মাসের দিকে গেল পিন্টু বসন্ত রোগে। তার আগেই শ্রীপতির বউ মাঘ মাসে বাপের বাড়ি গিয়েছিল। শ্রাবণ মাসের প্রথমে প্রসব করতে গিয়ে সেও গেল। এই সংবাদ যখন গ্রামে এলো, শান্তি তখন সেখানে ছিল না। সেই বৈশাখ মাসে তার বিবাহ হওয়াতে সে তখন ছিল মেচিরি বানপুর ওর শ্বশুর বাড়িতে। গ্রামের অন্য অন্য সবাই শুনলে অনাত্মীয় মৃত্যুতে খাঁটি অকৃত্রিম শোক। এরকম এর আগে কখনো এ গায়ে করতে দেখা যায়নি। রায়গিন্নি, চক্রবর্তীগিন্নি, শান্তির মা, মন্টুর মা কেঁদে ভাসিয়ে দিলেন। মেয়েটি কোথা থেকে দুদিনের জন্য এসে তার গানের সুরের প্রভাবে সকলের করুণ কুটিল ভাব পরিবর্তন এনেছিল। সে পরিবর্তন যে কতখানি এই সময়ে গায়ের মেয়েদের দেখলে বোঝা যেত। ওদের চক্রবর্তী বাড়ির দুপুরবেলার আড্ডায়, স্নানের ঘাটে শ্রীপতির বউয়ের কথা ছাড়া অন্য কথা চলছিল না। চক্রবর্তীগিন্নি শোক পেয়েছিলেন সকলের চেয়ে বেশি। শ্রীপতির বউয়ের কথা উঠলেই তিনি চোখের জল সামলাতে পারতেন না। বলতেন, দুদিনের জন্য মেয়ে এসে আমার কি মাই দেখিয়ে গেল। আমার পেটের মেয়ে অমন কখনো করেনি। আমার পোড়া কপাল, সে কখনো এ কপালে টেকে। মন্টুর মা বলতেন, সে কি আর মানুষ? দেবী অংশ সব মানুষ জন্মায়। নিজের মুখে বলতো হেসে হেসে, আমরা কিন্নরের দল খুড়িমা। সাভ্রষ্ট কিন্নরই তো ছিল, যেমন রূপ তেমনি স্বভাব তেমনি গান। ও কি আর মানুষ মা? কথা বলতে বলতে মন্টুর মার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ত। এসবের মধ্যে কেবল কথা বলতো না শান্তি। তার বিবাহিত জীবন খুব সুখের হয়নি। ভেবেছিল বাপের বাড়ি এসে বউ দিদির সঙ্গে অনেকখানি জ্বালা জুড়বে। পুজোর পরে কার্তিক মাসের প্রথমে বাপের বাড়ি এলে সে সব শুনেছিল। বউ দিদি যে তার জীবন থেকে কতখানি হরণ করে নিয়ে গিয়েছে তা এরা কেউ জানে না। মুখে সেসব পাঁচজনের সামনে ফ্যাচ ফ্যাচ করে বলে লাভ কি? কি বুঝবে লোকে? বছর দুই পরে একদিনের কথা, গায়ের মধ্যে শ্রীপতির বউয়ের কথা অনেকটা চাপা পড়ে গিয়েছে। শ্রীপতিও অনেকদিন পরে আবার গ্রামের বাড়িতে যাওয়া আসা করছে, শনি রবিবারে কিংবা ছুটি কাটাতে। শ্রীপতিদের বাড়ি থেকে শান্তিদের বাড়ি বেশি দূরে নয়, দুখানা বাড়ির পরেই। শান্তি তখন এখানেই ছিল। অনেক রাত্রে সে শুনলে শ্রীপতিদের বাড়িতে কে গান গাইছে। ঘুমের মধ্যে গানের সুর কানে যেতেই সে ধর্মর করে বিছানার উপর উঠে বসল। এ কার গলা? ওর গা শিউরে উঠল।
ঘুমের ঘোর এক মুহূর্তে ছুটে গেল। কখনো সে ভুলবে এ জীবনে এ গান, এই গলা? সেই প্রথম পরিচয়ের দিনে ওদের রোয়াকে জ্যোৎস্না রাত্রে বসে এই গানখানায় বৌদিদি প্রথম গেয়েছিল। সেই অপূর্ব করুণ সুর, গানের সুরের প্রতি মোচড়ে যেন একটি বিষণ্ণ আকাঙ্ক্ষার প্রাণ ঢালা আত্মনিবেদন। এ কি আর কারো গলা? ও পাগলের মতো ছুটে ঘরের বাইরে এসে দাঁড়ালো। অনেক রাত, কৃষ্ণা তৃতীয়ার চাঁদ মাথার ওপর পৌঁছেছে। ফুটফুটে শরতের জ্যোৎস্নায় বাঁশবনের তলা পর্যন্ত আলো হয়ে গিয়েছে, ঠিক যেন 3 বছর আগেকার সেই মহাষ্টমীর রাত্রির মতো। শান্তির মা ইতিমধ্যে জেগে উঠে বললেন, ও কে গান করছে রে শান্তি? তারপর তিনিও তাড়াতাড়ি বাইরে এলেন। শ্রীপতিদের বাড়িতে তো কেউ থাকে না, গান গাইবে কে? ওদিকে মন্টুর মা, মণি, বাদল সবাই জেগে গেছে। প্রথমটা এরা সবাই ভয়ে বিস্ময়ে কাঠ হয়ে গিয়েছিল। পরে ব্যাপারটা বোঝা গেল। শ্রীপতি কখন রাতের ট্রেনে বাড়ি এসেছিল কেউ লক্ষ্য করেনি। সে কলের গান বাজাচ্ছে। ওদের সাড়া পেয়ে সে বাইরে এসে বললে, আমার এক বন্ধুর কাছ থেকে আজ চেয়ে আনলুম ওর গানখানা। মরবার কমাস আগে রেকর্ডে গিয়েছিল। সবাই তখন চুপ করে দাঁড়িয়ে রইল। শান্তি প্রথম সে নীরবতা ভঙ্গ করে আস্তে আস্তে বলল, ছিরুদা, রেকর্ডখানা একবার দেবে? একটি অতি সুপরিচিত, পরম প্রিয় সুললিত কণ্ঠের দরদ ভরা সুরপুঞ্জে পাড়ার আকাশ বাতাস স্তব্ধ জ্যোৎস্না রাত্রিটা ছেয়ে গেল। মানুষের কি ভুলই যে হয়। অল্পক্ষণের জন্য শান্তির মনে হলো তার কুমারী জীবনের সুখের দিনগুলি আবার ফিরে এসেছে, যেন বৌদিদি মরেনি, কিন্নরের দল ভেঙে যায়নি, সব বজায় আছে। এই তো সামনে আসছে পুজো, আবার মহাষ্টমীতে তাদের থিয়েটার হবে। বৌদিদি গান গাইবে, গান থামিয়ে ওর দিকে চেয়ে হাসি মুখে বলবে, কেমন শান্তি ঠাকুরজি, কেমন লাগলো? ধন্যবাদ। আমার গল্প পাঠ এবং গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন প্লিজ। আর যারা আমার আসরের আজ নতুন শ্রোতা বা দর্শক যাই বলি না কেন, তাদের কাছে আবার রিকোয়েস্ট করছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ। আর আমার চ্যানেলের যে সমস্ত সাবস্ক্রাইবার বন্ধু রয়েছেন তাদের জানাই কমেন্টস বক্সে একটু কমেন্ট লিখবেন আমার গল্প পাঠ কেমন লাগছে সে সম্বন্ধে, তাহলে একটু উৎসাহ পাই। আপনাদের ওই একটুখানি কমেন্টসে আমাকে আরও ভালো করে কাজ করতে উৎসাহ দেবে, তাই বলছি একটু কমেন্টস করবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, আর ভালো লাগলে অবশ্যই নিজেদের পরিচিতদের মধ্যে শেয়ারও করবেন। নমস্কার।